Good afternoon, dear students. Our today's class on the rules of passage narration. For assertive sentence, you should use told in place of said to. If you get another sentence in assertive, for another sentence you should use also said that. If you get third assertive sentence, then you should use added that in place of said to. If you get fourth assertive sentence, then you should use further said that in place of said to. If you get fifth assertive sentence, then you can use again said that. অর্থাৎ আমি এখানে বোঝাতে চেয়েছি আমরা পরপর যদি অনেকগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সের বাক্য পেয়ে থাকি তখন আমরা প্রথম অ্যাসার্টিভ সেন্টেন্সে স্যাড টু এর পরিবর্তে আমরা টোল্ড লিখতে পারি, দ্বিতীয় অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য আমরা অলসো স্যাড দ্যাট লিখতে পারি, তৃতীয় অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য আমরা অ্যাডেড দ্যাট লিখতে পারি, চতুর্থ অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য আমরা ফার্দার স্যাড দ্যাট লিখতে পারি, পঞ্চম অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য আমরা অ্যাগেইন স্যাড দ্যাট লিখতে পারি। কিন্তু এতগুলো আসে না, আসলে বড়জোর তিনটা আসে। তাইলে অলসো স্যাড দ্যাট অথবা অ্যাডেড দ্যাট। বলে স্যার তাহলে দ্বিতীয় সেন্টেন্সের জন্য কি আমরা অ্যাডেড দ্যাট ব্যবহার করতে পারি? পারবে। তোমরা এখানে জাস্ট সমার্থবোধক শব্দ ব্যবহার করা হয়েছে, যার কারণে অ্যাডেড দ্যাটটা তুমি 2 নম্বরে নিতে পারো, আবার অলসো স্যাড দ্যাট এইটা তুমি 3 নম্বরে নিতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে ফার্দার স্যাড দ্যাট এটা তুমি 5 নম্বরে নিতে পারো, অ্যাগেইন স্যাড দ্যাট এটা তুমি 4 নম্বরে নিতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এভাবে আমরা লিখব। ফর ইন্টারোগেটিভ সেন্টেন্স you can use asked for the first interrogative sentence in place of said or said to. For the second interrogative sentence you can use also asked in place of said or said to. You can use again asked for the third interrogative sentence, and you can use further asked for the fourth interrogative sentence. Okay, in the same way I am saying that অর্থাৎ প্রথম ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য আমরা কি করব? স্যাড অথবা স্যাড টু এর জন্য আমরা আস্কড ব্যবহার করব, দ্বিতীয় ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য আমরা অলসো আস্কড ব্যবহার করব, তৃতীয় ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য আমরা অ্যাগেইন আস্কড অথবা ফার্দার আস্কড যে কোনো একটা ব্যবহার করলেই চলবে। এভাবে তৃতীয় চতুর্থ তোমরা সিরিয়ালটা মেনটেন করো। তারপরে when you get sir, then you should maintain this structure subject plus respectfully plus repeating verb. That means I am telling you, you should use respectfully. You should use respectfully before the refuting verb. That means you can keep respectfully after the subject. অর্থাৎ স্যার থাকলে আমরা কি করব? রিফুটিং ভার্বের আগে আমরা রেসপেক্টফুলি লিখব, অর্থাৎ সাবজেক্টের পরে আমরা রেসপেক্টফুলি শব্দটা লিখব। When you get yes or no, for yes you can use replied in the affirmative. For no you can use replied in the negative. Okay, you observe here comma. In place of comma you can use and said that. অর্থাৎ এখানে যে ইয়েস বা নো এর পরে যে কমাটা থাকবে তুমি কি করতে পারো? তুমি ওই কমাটার জায়গায় অ্যান্ড সেড দ্যাট ব্যবহার করতে পারো। এখানে আমি বুঝিয়েছি যে স্যার থাকলে সাবজেক্টের পরে রেসপেক্টফুলি, তারপরে তুমি রিফুটিং ভার্ব দিয়ে কাজটা করো। এতটুকু কি আমরা সবাই বুঝতে পেরেছি? ওকে, নাহলে এই সেন্টেন্সটা এই দেখো ডি দিয়ে একটা বাক্য দিয়েছি, এটা হচ্ছে ভকেটিভ কেসের বাক্য। এই বাক্যটা হয়তো তোমরা আরও পেয়ে থাকতে পারো। My sons listen to me what I say, said the old man. তারপরে
বাবারা আমার কথা মনোযোগ দিয়ে শোনো, হোয়াট আই সে, যা আমি বলি। স্যাড দ্য ওল্ড ম্যান, অর্থাৎ বৃদ্ধ লোকটি বলল। তাহলে বৃদ্ধ লোকটি তার সন্তানকে বলল যে বাবারা মনোযোগ দিয়ে শোনো, হোয়াট আই সে, যাহা আমি বলি। হোয়াট অর্থ যাহা এখানে, ঠিক আছে? তাহলে দেখো এখানে কাকে সম্বোধন করেছে, অর্থাৎ সন্তানদেরকে সম্বোধন করেছে। এই সন্তানদেরকে সম্বোধন করেছে বিদায় এই মাই সানসকে বলা হয় ভকেটিভ কেস। এই দেখো এখানে নিচে স্ট্রাকচারের মধ্যে লেখা আছে ভকেটিভ কেস। ভকেটিভ কেস মানে সম্বোধন পদ, ভকেটিভ কেস মানেই সম্বোধন পদ। তাহলে কাকে সম্বোধন করছে? ছেলেদেরকে সম্বোধন করছে। সে কারণে আনসারে ইনডিরেক্ট ন্যারেশনে যখন আমরা আনসারটা লিখব, প্রথমে আমরা অ্যাড্রেসিং লিখব। অ্যাড্রেসিংয়ের পর মাই সানস এখানে বহুবচন, বহুবচনের প্রনাউন হচ্ছে দে, দের অবজেক্ট হচ্ছে দেম। তাহলে এখানে এই ভকেটিভ কেসের অবজেক্ট দেম লিখলাম। তারপরে কি দিলাম? অ্যাজ দিলাম। অ্যাজ দেওয়ার পর আমরা কি করলাম, অর্থাৎ মাই সানস ফলো করে কি হবে? মাই সানস ফলো করে হিজ সানস হবে। মাই সানস ফলো করে এই যে মাই তো সাবজেক্টকে ফলো করে, সে কারণে মাই আছে পসেসিভ কেসে। দ্য ওল্ড ম্যানের প্রনাউন হচ্ছে হি, তাহলে মাই যেহেতু পসেসিভ কেসে আছে তাহলে দ্য ওল্ড ম্যানের হি এর পসেসিভ কেস হবে হিজ। এই জন্য এখানে পরিবর্তন হয়ে কি হয়েছে? হিজ সানস হয়েছে। তাহলে আমরা নিয়মটা এখানে কি শিখলাম? প্রথমে অ্যাড্রেসিং দেব। এইখানে স্ট্রাকচারে দেখো লিখে দিয়েছি অ্যাড্রেসিং প্লাস অবজেক্টিভ ফর্ম অফ দ্য ভকেটিভ কেস, অর্থাৎ এই মাই সানসের অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। তারপরে কি দেব? প্লাস এজ, এখানে এজ দিয়েছি দেখো। তারপরে চেঞ্জিং ফর্ম অফ দ্য ভকেটিভ কেস, অর্থাৎ ভকেটিভ কেসের পরিবর্তিত রূপ, অর্থাৎ এই মাই সানসের পরিবর্তিত রূপ হচ্ছে হিজ সানস। তারপরে কি দিলাম? একটা ক্ষমা ব্যবহার করলাম। তারপরে সাবজেক্ট, সাবজেক্টের পরে হচ্ছে এখানে দেখো, এখানে সাবজেক্ট আমরা কি দিয়েছি? দ্য ওল্ড ম্যান। দ্য ওল্ড ম্যান আমরা সাবজেক্ট আমরা দিয়েছি। তারপরে হচ্ছে রিপোর্টিং ভার, অর্থাৎ যেটা পরিবর্তন হয়ে এসেছে অর্ডার্ড, এখানে আদেশ করেছে, অথবা উপদেশও আমরা অ্যাডভাইসও দিতে পারতাম। আমি এখানে অর্ডার্ড দিয়ে লিখেছি, তাহলে অর্ডার্ড। তারপরে রিপোর্টিং ভার্বের পরে হলো কি? অবজেক্টিভ ফর্ম অফ দ্য ভকেটিভ কেস, অর্থাৎ ভকেটিভ কেসের অবজেক্টিভ ফর্ম। ভকেটিভ কেসের অবজেক্টিভ ফর্ম আবার দেম, যে মাই সানস হচ্ছে, তোমাদেরকে বলেছিলাম মাই সানস হচ্ছে ভকেটিভ কেস, তার অবজেক্ট হচ্ছে দেম। তাহলে এখানে দেম, এই যে দেম বসলো, হ্যাঁ। তারপরে কি স্ট্রাকচারে কি দেওয়া আছে দেখো, স্ট্রাকচারে লিঙ্কার দেওয়া আছে, তাই না? লিঙ্কার, এই যে এটা তো ইম্পারেটিভ সেন্টেন্সের বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্সে লিঙ্কার কি বসে? ইম্পারেটিভে আদেশ বুঝালে টু বসে, আবার নিষেধ বুঝালে নট টু বসে, নেভার থাকলে নেভার টু বসে, লেটাস থাকলে যে লেট দিয়ে যে বাক্যগুলো সেগুলোতে দ্যাট বসে, হ্যাঁ। এই লিঙ্কার হচ্ছে এগুলো বসে। তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা এখানে লিঙ্কার টু ব্যবহার করলাম। তাহলে টু লিসেন টু হিম। তারপরে হিম কিভাবে হলো? এই যে মি দ্য ওল্ড ম্যানকে ফলো করে হলো হিম। তারপরে হোয়াট, হোয়াট লিখলাম। আই আবার দ্য ওল্ড ম্যানকে ফলো করে কি হলো? হি হলো। তারপরে দেখো এখানে আমাদের টেন্সের পরিবর্তন করতে হবে। শুধু টু এর পরে টেন্সের পরিবর্তন হয় না, শুধু টু এর পরে টেন্সের পরিবর্তন হয় না, আর অন্য যেখানেই ভার্ব দেখবে সেখানেই টেন্সের পরিবর্তন করবা। তারপরে স্যার ফার্স্ট ফর্ম হচ্ছে স্যাড, সেটা আমরা লিখলাম। ওকে, তাহলে এখন ওকে ঠিক আছে। তাহলে তোমরা পরে লিখো, ওই ভিডিও চেক করে পরে লিখতে পারবা। এখন হচ্ছে আমি তোমাদেরকে এই নিয়মে কিছু বাক্য দিচ্ছি, হ্যাঁ, এই যে ভকেটিভ কেসের কিছু বাক্য দিচ্ছি। স্ক্রিনশট রেখে দাও। ওকে, আমি এখন এই ভকেটিভ কেসের একটা বাক্য দেব তোমাদেরকে। ওকে, তোমরা বাক্যটা লিখতে পারো। মাই কান্ট্রিম্যান।
my countrymen work for your country properly. Work for your country properly so that we can build our nation as a prosperous country. এটা কে বললো? স্যাড দ্য লিডার। স্যাড দ্য লিডার। ওকে, এই বাক্যটা দেখি তোমরা করো। আচ্ছা, কে কে বলতে পারো দেখি এই বাক্যটা কে বলতে পারি আনসারটা? আনসারটা কে বলবে? কে বলবে আনসারটা? কই তোমরা কেউ আনসারটা বলো। কি বলো? তাহলে কেমন হবে? ওই বাক্যটা না বুঝালাম আমি। এই দেখো, মাই কান্ট্রিম্যান হচ্ছে ভকেটিভ কেস, তাই না? তাইলে এখানে ভকেটিভ কেস থাকার কারণে প্রথমে আমরা অ্যাড্রেসিং দেব। অ্যাড্রেসিং তারপরে কি দেব? ভকেটিভ কেসের অবজেক্ট মাই কান্ট্রিম্যান, এখানে বহুবচন বিদায় তার প্রনাউন হচ্ছে দে, এর অবজেক্ট হচ্ছে দেম। অ্যাড্রেসিং দেম, ঠিক আছে? তোমরা ভালো করে কিন্তু খেয়াল করো। অ্যাড্রেসিং দেম। তারপরে আমরা কি ব্যবহার করব? অ্যাজ ব্যবহার করব। অ্যাজ ব্যবহার করে তারপরে ভকেটিভ কেসের পরিবর্তিত রূপ মাই কান্ট্রিম্যান দ্য লিডারকে ফলো করে কি হবে? হিজ কান্ট্রিম্যান। তারপরে এখন ক্ষমা ব্যবহার করব। ক্ষমা ব্যবহার করার পরে আমরা কি করব? রিপিটিং ভার্বের সাবজেক্টটা লিখব। সাবজেক্টে কে আছে? দ্য লিডার। দ্য লিডার। তারপরে এখানে বলছে ওয়ার্ক ফর ইউর কান্ট্রি প্রপারলি, তোমার দেশের জন্য যথাযথভাবে কাজ করো। তাহলে এটা কি বললো? উপদেশ দিল, অ্যাডভাইসড। অ্যাডভাইসড, দ্য লিডার অ্যাডভাইসড। তারপরে আবার এই কান্ট্রিম্যানের অবজেক্টটা আমরা লিখব। কান্ট্রিম্যানের অবজেক্ট হচ্ছে দেম। দেম লেখার পর আমরা এখানে লিঙ্কার ইউজ করব। এটা তো ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের লিঙ্কার হচ্ছে টু। টু ব্যবহার করলাম। তারপরে টু এর পরে কি থাকবে? ভার্বের বেস ফর্ম থাকবে। তাহলে ওয়ার্ক থাকলো, ওয়ার্ক ফর। এরপরে ইউর। ইউর কাকে ফলো করবে? ইউর হচ্ছে ইউর হচ্ছে মাই কান্ট্রিম্যানকে ফলো করবে। ইউর অবজেক্টকে ফলো করে, অবজেক্টে আছে মাই কান্ট্রিম্যান।
তাহলে মাই কান্ট্রিম্যানকে ফলো করে কি হবে? মাই কান্ট্রিম্যানের প্রনাউন হচ্ছে দে, যেহেতু ইউর পসেসিভ কেসে আছে তাহলে দের পসেসিভ কেস হচ্ছে দেয়ার, এখানে দেয়ার লিখতে হবে। দেয়ার কান্ট্রি দেয়ার কান্ট্রি প্রপারলি। তারপরে হচ্ছে সো দ্যাট দিয়ে আমি বাক্যটা একটু বড় করে দিয়েছি তোমাদেরকে ভয় পাওয়াই দেওয়ার জন্য, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই, নিয়ম অনুসারে করলেই হয়ে গেল। তারপরে উই কাকে ফলো করবে? উই হচ্ছে সাবজেক্টকে ফলো করে, তাহলে সাবজেক্টকে ফলো করে উই তো বহু বচনে আছে, তাহলে দ্য লিডার আছে এক বচন, কিন্তু এটাকেও নিতে হবে বহু বচন, তাহলে লিডারের বহু বচন হচ্ছে দে, রাইট, দে হবে। তারপরে হচ্ছে দেওয়ার পর তারপরে খ্যান হবে কি? হ্যাঁ, খুড হবে। তারপরে খুড দেওয়ার পর তার যা আছে তা আমরা লিখে দিলেই, খুড, বিল্ড প্রেজেন্ট ফর্মেই থাকবে, বেস ফর্মেই থাকবে, আওয়ার নেশন। তারপরে এখানে তাহলে আওয়ার ফলো করে আবারও এখানে দেয়ার হবে, হ্যাঁ, দেয়ার নেশন অ্যাজ আ prosperous country. ওকে, হ্যাঁ, আবার একটু বুঝিয়ে দিচ্ছি। প্রথমে অ্যাড্রেসিং দিলাম, হ্যাঁ, তারপরে ভোকেটিভ কেস হচ্ছে মাই কান্ট্রিম্যান, এটা বহু বচনে আছে, বহু বচনের প্রনাউন হচ্ছে দের অবজেক্ট হচ্ছে দেম। তারপরে কি দেব? অ্যাজ ব্যবহার করব, ওই স্ট্রাকচারের মধ্যে আছে, তোমরা ভিডিওর মধ্যে জিনিসটা স্ট্রাকচারটা ফলো করে উঠিয়ে নিও, সবটাই উঠিয়ে নিও। তারপরে অ্যাজ লেখার পর কি করলাম? মাই কান্ট্রিম্যান দ্য লিডারকে ফলো করে কি হলো? হিজ কান্ট্রিম্যান হলো। তারপরে ক্ষমা ব্যবহার করলাম, তারপরে সাবজেক্টে কি আছে? দ্য লিডার। তারপরে লিডার উপদেশ দিয়েছে, অ্যাডভাইসড এখানে লিখলাম। তারপরে অ্যাডভাইসডের পরে আমরা একটা অবজেক্ট লিখলাম, ওই যে কান্ট্রিম্যানের অবজেক্ট হচ্ছে দ্যাম। তারপরে এটা যেহেতু ইম্পারেটিভের বাক্য, কমার জন্য লিঙ্কের হিসেবে টু ব্যবহার করলাম, টু এর পরে ভার্বের বেস ফর্ম, টু ওয়ার্ক ফর দেয়ার কান্ট্রি প্রপারলি, সো দ্যাট। তারপরে উই আবার দ্য লিডারকে ফলো করে কি হলো? দে হলো, কারণ উই এখানে বহু বচনে আছে, দ্য লিডার আছে এক বচন, আর অবজেক্টে আছে বহু বচন, তাহলে দুটোই যেহেতু থার্ড পারসন, এখানে আমাদের দে হতে পারে। তারপরে খ্যান হয়ে যাবে খুড বিল্ড, তারপরে আওয়ার, একইভাবে যেহেতু ওইখানে দে হয়েছে তাহলে দের পসেসিভ কেস অবশ্যই দেয়ার হবে, দেয়ার নেশন অ্যাজ আ প্রসপারাস কান্ট্রি। বুঝতে পেরেছি আমরা? ওকে, এখন যেন তোমরা একটা বাক্য করতে পারো। এটা তো আমি ইম্পারেটিভে দিয়েছি, বুঝছো? এটা ইন্টারোগেটিভেও দিতে পারে, এই নিয়মের বাক্যটা আমাদেরকে ইন্টারোগেটিভেও দিতে পারে, তখন তোমাকে করতে হবে। আমি এই মুহূর্তে তোমাদেরকে একটা ইন্টারোগেটিভের বাক্য দিচ্ছি, ওই ইন্টারোগেটিভের নিয়ম অনুসারে করবা, শুধু অ্যাড্রেসিং ব্যবহার করতে হবে, এতটুকু পার্থক্য। My dear students, why are you not memorizing the composition part? My dear students, why are you not memorizing the composition part? কেন তোমরা কম্পোজিশনের অংশটা মুখস্থ করছো না? তারপরে এখন এটা আমরা ইন্টারোগেটিভ
করে দিলাম। তারপরে স্যাড দ্য টিচার, শিক্ষক বলল। ওকে, হ্যাঁ, এটার আনসারটা কেউ বলতে পারি আমরা? এটার আনসারটা হ্যাঁ বলো। না না, অ্যাড্রেসিং দিতে হবে তো, অ্যাড্রেসিং দিতে হবে। ওই যে মাই ডিয়ার স্টুডেন্টস আছে, ভকেটিভ কেস, সে কারণে অ্যাড্রেসিং দিতে হবে। অ্যাড্রেসিং দিয়ে বলো। না 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 না, সেটা হচ্ছে সাবজেক্ট অবজেক্টের মধ্যে একটা যদি রিলেশন থাকে এবং সম্বোধন যদি বোঝায়, সম্বোধন করে বললাম, যেমন আমি তোমাদেরকে সম্বোধন করে বললাম, মাই ডিয়ার স্টুডেন্টস, হোয়াই আর ইউ নট মেমোরাইজিং দ্য কম্পোজিশন পার্ট? কেন তোমরা কম্পোজিশন পার্টটা মুখস্থ করছো না? এটা কাদেরকে বললাম? তোমাদেরকে সম্বোধন করে বললাম। যদি সম্বোধন করে বলা হয় তখন অ্যাড্রেসিং দিতে হয়, আর অ্যাড্রেসিং শব্দের অর্থ সম্বোধন করে, ঠিক আছে? এই কারণে অ্যাড্রেসিংটা দিতে হয়। হ্যাঁ বলো, এখন কে একজনও বলো। হ্যাঁ বলো। ও হ্যাঁ, আবার বলো। সেবা বলেছো না? সেবা হয়েছে বোধ, আবার একটু বলো তো সেবা। হ্যাঁ হ্যাঁ, প্রথম থেকে বলো। হ্যাঁ, আক্সড দেম, ওই স্টুডেন্টস, হ্যাঁ ওইটা অবজেক্ট ব্যবহার করো, বারবার স্টুডেন্টস ব্যবহার করার দরকার নাই, বুঝছো না? হ্যাঁ, আক্সড দেম, এরপরে লিঙ্কের কি ব্যবহার করেছো? দ্যাট না তো, এখানে লিঙ্কের তো হোয়াই হবে, এটা ডাব্লিউএস ওয়ার্ড তো। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ, হোয়াই 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 হ্যাঁ, দে আর রাইট। ওকে, থ্যাংক ইউ। ওকে, সেবা যথেষ্ট ট্রাই করেছে এবং হয়েছে পরিশেষে। তাহলে আমি লিখে দিচ্ছি, সবাই কি বুঝতে পেরেছো? আমি আবারও লিখছি। ও শিবা, রাইট, শিবা। না, আমি কিন্তু ফোনেটিক্সের নিয়ম অনুসারে তোমাকে সেবাই বলেছি। তোমার হ্যাঁ 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 হ্যাঁ, তোমার ওই যে বানানটা লিখতেই আগেই ভুল করেছো। এটা আই দিয়ে হওয়ার কথা, যদি শিবা দিয়ে হয় তাহলে আই দিয়ে লেখার কথা, ইয়ের জায়গায় আই হওয়ার। হ্যাঁ, ওই যে এখন তো আমরা ওই যে ফোনেটিক্সের নিয়ম জানি, বুঝছো না? আমরা ওইভাবে ধরে ফেলি। আচ্ছা যাও, তাহলে অ্যাড্রেসিং লেখার পর তাহলে আমাদের কি দিতে হবে? অবজেক্ট দিতে হবে, দেম, অ্যাড্রেসিং দেম অ্যাজ, তারপরে হিজ ডিয়ার স্টুডেন্টস, তারপরে এতটুকের কাজের পর আমরা কি করব? সাবজেক্টে চলে যাব, দ্য টিচার আস্কড। তাহলে দেখো, এতক্ষণ আমরা করছি ইম্পারেটিভের বাক্য, এখন এটা ইন্টারোগেটিভের দিয়েছে, তার মানে যেই কোনো তোমার সেন্টেন্সের দিতে পারে। তো সেটা আমাদেরকে ওইভাবে হিসাব করে লিঙ্কার রিপোর্টিং ভার্বের পরিবর্তনটা ঠিক করে করলেই হলো। তারপরে দেম, তারপরে হচ্ছে এটা যেহেতু আমাদের ইন্টারোগেটিভের বাক্য, তাহলে হোয়াই ইউজ করতে হবে। হোয়াই লিঙ্কার বসানোর পরপরে ফলোর কাজ, তাহলে ইউ কাকে ফলো করবে? স্টুডেন্টসকে ফলো করবে, তাহলে দে হবে, এটা যেহেতু বহুবচন। হোয়াই দে, তারপরে অ্যামিজার থাকলে কি হয়? ওয়াজ ওয়ার হয়। হোয়াই দে ওয়ার, তারপরে নট মেমোরাইজিং the composition part. মাঝে মাঝে লেখাটা ছেড়ে দে। ওকে,
Addressing them as his dear students, the teacher asked them why they are not memorizing the lesson. দেখো এখানে এই যে লিঙ্কের ব্যবহার করেছি, লিঙ্কের হোয়াই ব্যবহার করেছি, WH ওয়ার্ড, এখানে যদি WH ওয়ার্ড থাকে WH ওয়ার্ড বসাবো, আর যদি WH ওয়ার্ড না থেকে যদি অক্সিলিয়ারি ভার্ব দ্বারা প্রশ্ন করে তখন আমরা ই বসাতাম। এই লিঙ্কের বসানোর পরে ফলোর কাজে চলে যাব। ইউ স্টুডেন্টসকে ফলো করে কি হলো, দে হলো। অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার, যেহেতু দে বহুবচন তাহলে ওয়ার হলো। দে আর নট মেমোরাইজিং দ্য কম্পোজিশন পার্ট। সবাইকে আমরা বুঝতে পেরেছি? ওকে, থ্যাংক ইউ। আর হচ্ছে তোমার প্যাসেজ ন্যারেশনের আরেকটা রুল আমি বলে দিচ্ছি। কোনো আইএনজি যুক্ত অংশ যদি আমাদের রিপোর্টিং ভার্বের সাবজেক্টের আগে থাকে, তখন আমরা আইএনজি যুক্ত অংশ সাবজেক্টের আগে থাকলে আগেই লিখব। ঠিক আছে? যেমন এরকম একটা বাক্য যদি থাকে, এই বাক্যটা তোমরা লিখতে পারো, কলিং দ্য attention of the laborer, calling the attention of the laborer the whom owner said why did you not completed your work yesterday? তাহলে দেখো এখানে আইএনজি যুক্ত অংশ আছে আগে। হ্যাঁ, অনেক সময় কি করবে এটা, এই যে এখানে স্যাডের পরও আইএনজি যুক্ত অংশটা লিখতে পারে। তখন আমরা কি করব, এই আইএনজি যুক্ত অংশটা এখন তোমাদের আমি যে বাক্যটা দিয়েছি এটা বাক্যের প্রথম দিকে আছে। এই আইএনজি যুক্ত অংশ যদি রিপোর্টিং ভার্বের যদি শেষ দিকেও থাকে, আমরা কি করব, আগে বাক্যটাকে এটাকে নিয়ে আসব। এ কলিং দ্য অ্যাটেনশন অফ দ্য laborer, এটাকে আমরা কি করব, আমরা আগে নিয়ে আসব। এটা তা আগের কপির জিনিস চলে আসলো, লিঙ্কের কপি চলে আসলো। তাহলে এই আইএনজি যুক্ত অংশটা আমরা আগে লিখলাম। হ্যাঁ, তারপরে একটা কমা দাও তুমি। দাটা ছোট হাতের হবে। হোম ওনার, তারপরে আস্কড, তারপরে কি করব, এখানে লিঙ্কের হিসেবে হোয়াই আছে তাই না, হোয়াই আমরা ব্যবহার করব। তারপরে লিঙ্কের বসানোর পরে ফলোর কাজ, ইউ লেবারকে ফলো করে কি হবে, হি হবে, হোয়াই হি। তারপরে এখন দেখো দ্য হুম ওনার এটার সাবজেক্ট টু হি, আবার লেবারার এটার সাবজেক্ট হচ্ছে হি। তাহলে এটা যে লেবারারকে বোঝাচ্ছে ব্র্যাকেটে আমরা কি করতে পারি, এল লিখতে পারি অথবা লেবারারা লিখতে পারি। লিখলে ভালো, না লিখলেও সমস্যা নেই। অনেক সময় টিচাররা নাম্বার কাটার চেষ্টা করে। তারপরে ডিড আছে বলে এটা ফার্স্ট ইন্ডিভিনিটে আছে, তাহলে ফার্স্ট পারফেক্টে লিখতে হবে। তোমাদেরকে শিখিয়েছি ডিড অথবা ভার্বের ফার্স্ট টেন্স থাকলে হেড ভার্বের ফার্স্ট পার্টিসিপল
তাহলে এখানে কি হবে, হ্যাড নট কমপ্লিটেড, তারপরে ইউর আবার দ্য লেবারকে ফলো করে কি হবে, হিজ হবে, হিজ ওয়ার্ক, তারপরে হচ্ছে প্রপারলি। Okay, thank you dear students. Our today's class is now over. See you on the next time. Bye bye. হ্যাঁ কি বললা? হ্যাঁ ভালো একটা কথা মনে করেছো। থ্যাংক ইউ যদি থাকে স্যাট টু এর জায়গায় আমরা থ্যাঙ্কড লিখব, ওয়েলকাম থাকলে স্যাট টু এর জায়গায় আমরা ওয়েলকামড লিখব, কনগ্রেচুলেশনস যদি থাকে স্যাট টু এর জায়গায় আমরা কনগ্রেচুলেটেড লিখব। আমি ভিডিওর মধ্যে আবার এটা লিখে দেবো, হ্যাঁ তোমরা ফলো করো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, টাইম ইজ ওভার। আস্কড, হ্যাঁ ভেরি গুড। এ তানজিলা বলেছো বোধহয় এখানে হিম দিলে আরো ভালো হয়, অথবা হিম দিলে সুন্দর হয়। থ্যাংক ইউ, বাই বাই। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম।